৪য়ালিশখানা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ। তৃণমূলের আমলে উন্নয়ন হয়নি, এটা ভুল কথা। সেটা তৃণমূল কেন্দ্রিক উন্নয়ন হয়েছে। বামপন্থের সময়ে আমাদের শিল্পকে পিছনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমার কাউকে পছন্দ হোক আর নাই হোক, আমি সেই কন্যাশ্রী পাচ্ছি, আমি স্বাস্থ্যসাথী পাচ্ছি। আপনাদের সরকারটাই তো ধারে চলছে। ভারতবর্ষ ইকোনমিক্যালি কোন জায়গায় বিলং করছেন সেটা জানেন? দুটোই জোর, এ অ্যালোপ্যাথি এ হোমিওপ্যাথি। আমাদের জেনারেশনে কথা বলছে যে এই দল একমাত্র সব্যসাচী। সিপিএম এর ক্যান্ডিডেটের কথা আর কি বলবো, তো দূরবীন দিয়ে দেখতে হবে। যদি রতিনবাবু জেতেন তাহলে দেখবেন পরের দিন তৃণমূলে। আমি প্রসূনদার ভক্ত, অ্যাজ এ ফুটবলার প্রসূনদার ভক্ত। কিছু কিছু মাঠ তো অবৈধভাবে প্রমোটারদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। রাজনীতিবিদ প্রসূনবাবুর ভক্ত আমরা নই। স্কুল, শিক্ষা, চাকরি সব নিয়ে একজনই কথা বলছে, বাকিজন খেলা ফেলা বলে যাচ্ছে, আর কিছু করছে না। ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই 2024। আপনার প্রার্থী কি ফিট হে বস? ডলার প্রেজেন্স লোকসভার লড়াই আপনার প্রার্থীকে ফিট হে বস, আর সেটাই জানতে চলে এসেছি হাওড়া। আর হাওড়া মানেই তো শিল্পের শহর, কিন্তু এই শিল্পের শহরে হঠাৎ কেন ভাটা পড়লো আজ সেটাই জানবো। প্রথমে জানিয়ে রাখি, এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির রথিন চক্রবর্তী, সিপিআইএমের সব্যসাচী চট্টোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের জন্য কোন প্রার্থী ফিট, স্থানীয়দের কাছ থেকে জানবো। প্রথমেই আমি একটু তরুণ প্রজন্মদের কাছ থেকে যাওয়া শুরু করবো, কারণ তারাই তো ভবিষ্যতের মুখ। তোমার কাছে, তুমি একটু এগিয়ে আসো, ভয় পেও না, তুমি একটু এগিয়ে আসো। তোমার কাছে কোন প্রার্থী ফিট বলে মনে হয়? সব্যসাচী। কেন? আমাদের জেনারেশনে কথা বলছে যে এই দল একমাত্র সব্যসাচী। কি কথা বলছে এমন? আমাদের শিক্ষা, কর্মসংস্থান, স্কুল, শিক্ষা, চাকরি সব নিয়ে একজনই কথা বলছে, বাকিজন খেলা ফেলা বলে যাচ্ছে, আর কিছু করছে না। আচ্ছা আচ্ছা, এদিকে একটা ভোট সব্যসাচী চট্টোপাধ্যায়ের মানে আগে, মানে পরে। এখানে জানতে চাইবো যে তোমরা কাকে বলে ফিট বলে মনে করছো? देखिए यहाँ पे तो जो सरकार है जिस हिसाब से काम चल रही है, तो यहाँ पे प्रसून बनर्जी जिस हिसाब से काम को किए हैं, और जिस तरह से प्रसून बनर्जी यहाँ पे 3 बार बंगाल के लिए और अपने हावड़ा के लिए जिस तरह काम किए थे, इस बार भी प्रसून बनर्जी है। আচ্ছা, সব্যসাচী চট্টোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আপনাদের ভোটটা কোন দিকে যাবে? দেখুন, কাজ তো আগেও রথিনবাবু করেছেন এবং তারপর উনি করার সুযোগ পাননি বলে উনি সরে গেছিলেন। এখন আবার উনি মাঠে আছেন শুধুমাত্র মানুষের কাজ করবার জন্য। একজন শিক্ষিত মানুষ, যিনি ওই খেলবেন না টেলবেন না। আর সিপিএমের ক্যান্ডিডেটের কথা আর কী বলবো, তো দূরবীন দিয়ে দেখতে হবে। ওদের কোনো না আছে সংগঠন, না আছে কিছু। অতএব অবশ্যই রথিন চক্রবর্তী এবারে জিতছেন। উনি জিতে গেছেন, মানুষের রায় উনি জিতে গেছেন। আচ্ছা, হাওড়ার মেয়র ছিলেন এক সময় আপনাদের ক্যান্ডিডেট, আপনি যার কথা বললেন, তাকে সেই সময় আপনারা বলতেন খুব আনফিট, নিজেদের দলে এলো বলেই কি এখন ফিট হয়ে গেল? না, এরকম কিছুই ব্যাপার না। তাকে ব্যক্তিগতভাবে তো আমরা কোনোদিন কেউ কাউকে বোধহয় আক্রমণ করেন না, যারা প্রকৃত রাজনীতি করেন। তো সেই সময় আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেসটা একটা দুর্নীতির দল। অতএব উনি বুঝতে পেরেছিলেন ওনার ভুলটা, তাই উনি মনে করেছেন যে ওখান থেকে সরে আসার প্রয়োজন আছে। কারণ উনি তো কাজ করতে চেয়েছিলেন, কাজের সুযোগ ওনাকে দেওয়া হচ্ছিল না, যেটা হয় আর কি তৃণমূল কংগ্রেসে। আচ্ছা, কাজ করতে পারলো না বলে কি দলবদল? হ্যাঁ, নিশ্চয়ই। উনি তো মানুষের সেবা করার জন্য, ওনার তো পয়সা রোজগার এই তৃণমূলের আর 5টা নেতা ফেতাদের মতো তো ব্যাপার ছিল না। তো সেই জন্যই তো অবশ্যই আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পাশ থেকে। থামাতে ওনারা শুধু ওই প্ল্যাকার্ড ছিঁড়ে, ফ্ল্যাগ ছিঁড়ে এইরকম চেঁচামেচি করে। আচ্ছা আচ্ছা, কি বলতে চাইছে? আমি কিছু বলছো? আমাদের দিদির দেওয়া হাওড়া শহরের প্রথম নাগরিক হিসাবে ওনাকে করা হয়েছিল, প্লাস ওনাকে মেয়র হিসাবে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে দেওয়া হয়েছিল। উনি দুর্নীতির সাথে যুক্ত। পুরো কর্পোরেশনের যে কী অবস্থা করেছে এখানে প্রত্যেক যারা হাওড়ার বাসিন্দারা সেটা জানে। 7 বছর পর ওখান দিয়ে ওকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, উনি যে কথাটা বলেন, নিশ্চয় সবার বলার সুযোগ থাকবে। আগে আমাকে না বলতে দিলে শুরুই হবে না। আমি বলতে চাই, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় কথা না শুনে দেখুন যারা স্ক্যাম করেছে বুঝতে পারছেন, আপনারা সবাই বলার সুযোগ পাবেন, সবাই পাবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাওড়াতে রোড শো করছেন, তখন দেখা যাচ্ছে ভিড় দেখা যাচ্ছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাস্তায় বেরোচ্ছেন, বিক্ষোভের মুখে পড়ছেন, সেক্ষেত্রে এই ভিড়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছে তখনই কেন দেখা যাচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়? দেখা যাচ্ছে বহুবার বিক্ষোভ, বহুবার ভিড় আছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি যখন রাস্তা দিয়ে হাঁটবে, খুব স্বাভাবিক মানুষ আবেগে দাঁড়াবে। এখানে প্রমাণ পাওয়া যায় যে উনি প্রতিটা সাধারণ মানুষের আবেগ, কোনো দল মত নির্বিশেষে উনি আবেগ।
আর ওনারা যারা কথা বলছেন, এত বড় বড় কথা বলছেন, এই যে বিরোধীদের কথা বলছে, একটু সবার কাছে আসবো, একটু কথা না আপনারা না শুনলে উত্তর দিতে পারবেন না। নিশ্চয়ই শুনবো, কিন্তু নিশ্চয়ই শুনবো, কিন্তু কথাটা বলতে দিন। আচ্ছা, আপনি কি বলছিলেন, বলুন। ওনারা এত বড় বড় কথা বলছেন। হাওড়া কর্পোরেশনের তৃণমূলের যখন উনি মেয়র ছিলেন, সব থেকে বেশি বিরোধিতা করতেন সঞ্জয়। আমি জিজ্ঞাসা করছি, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে লোক হচ্ছে না, এরকমই বন্দ্যোপাধ্যায়ের রোড শো, মমতা ব্যানার্জি হাওড়া সদরে এসে তখন লোকসভায় যখন হাঁটছেন, ওটা প্রসূন ব্যানার্জিরই রোড শো। কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি স্থানীয় নেতারা, হ্যাঁ বলুন। আর প্রসূন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, অরূপ রায়, এদের সঙ্গে মিলমিশ যদি না থাকতো, তাহলে একসাথে রোড শোতে হাঁটতো না। আমাদের হাওড়া লোকসভায় যতগুলো বিধায়ক ছিলেন, ওই দিন সকলে একসাথে হেঁটেছেন। আচ্ছা, আমার পিছন দিয়ে আপনাকে আমি প্রশ্ন করবো, এখানে শুনতে আসিনি, আপনাকে প্রশ্ন করব যে আমরা দেখেছি কিছুদিন আগেও বা 10 বছর আগেও 5 লাখ ভোট ছিল বাম কংগ্রেস মিলে, সেই 5 লাখ ভোট কোথায় উবে গেল? ভোট হবে নি, ভোট কিচ্ছু হবে নি, মানুষ ন্যায়ের পক্ষে রায় দেবে। দুটোই চোর, এ অ্যালোপ্যাথি, এ হোমিওপ্যাথি। এই 10 বছর ধরে প্রসূন ম্যাচকে দেখা যায়নি, নারদায় দেখা গেছে, নারদায়। কিছু কংগ্রেসটা কোথা থেকে তৈরি হয়েছে? ধার করে লাফাচ্ছেন। আপনাদের সরকারটাই তো ধারে চলছে, আপনাদের সরকারটাই। স্বাভাবিকভাবে কথা বুঝতেই পারছেন, আমাকে বলার সুযোগ কম দেওয়া হচ্ছে, দুপক্ষের লড়াই বেশি হচ্ছে। আমি দেখুন, তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতি দল, পুরো বাংলাকে এই রকম শেষ করে দিয়েছে কি বাংলা এখন বাংলার খাইতে পড়ে আছে। আজকে আমাদের বিত্ত ইকোনমির হালতটা দেখুন, 6 লক্ষ কোটি টাকা ধার করে দিয়েছে। এত দুর্নীতি, রোজগার নেই। যে নবনিতন ইউয়ারা আছে তাদের দেখুন, এখন পুলিশে এরা কন্ট্রাকচুয়াল জব দিচ্ছে। কোনো রাজ্যে তো দেখতে পাচ্ছেন কোনো পুলিশে কন্ট্রাকচুয়াল জব। আমাদেরকে বলছেন বহিরাগত, 2টো এমপি বাইরে থেকে নিয়ে এসছেন, 4টে এমএলএ আমাদের থেকে ধার নিয়ে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করার চেষ্টা করব, আপনারা রথীনবাবুর পরে কথা বলছেন, তিনি ডাক্তারবাবু, এই যে ডাক্তারবাবু, তার তো বিজেপির যে সংগঠন সেখানে দেখাই যায় না হাওড়া, সেভাবে কিভাবে 10 গোল খেয়ে যাবে না তো? না, ভোটের দিন দেখুন একটা কথা বলে যাচ্ছে, দেখুন আজকে বিজেপি সংগঠন হাওড়া জেলাতে অনেক ভারী মজবুত সংগঠন, একাইটা মজবুত। আমাদেরকে যত দাব দেওয়ার, যত শোষিত করার, যত প্রতারিত করেছেন ইনারা, কিন্তু আমরা পিছে যাইনি। আজকে ইনাদের কথা বলতে দিন প্লিজ, রিকোয়েস্ট করছি। আপনারা এটা কি হবে, দর্শকরা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কেউ নিজেদের কথা তুলে ধরতে পারছেন না। একটু বলতে দিন। আজকে ইনাদের প্রার্থী ফুটবলার, আমি বলছি ফুটবলার হয়ে আজকে হাওড়াতে কোনো একটা মাঠ বলুন, ছেলেদের মাঠ নেই। আজকে বলছেন কি আমরা ফাঁকা মাঠে গোল খাবো, উনাকে রেড কার্ড দিয়ে বাইরে আমরা পাঠাচ্ছি। রতিন বাবু এইখান থেকে নির্বাচিত হয়ে জিতিয়ে সংসদে যাচ্ছেন, আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, সেদিকে আমাদের নজর থাকবে। আমি তোমার কাছে আসবো, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। উনি বলছেন যে তোমাদের এখানে মাঠ তৈরি করা হয়নি, তোমাদের এখানে এমন কি করেছেন যার জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে? দেখুন, 42খানা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, যে এখানে বাকি প্রার্থীরা দল ব্যক্তিগত কেউ কারুর পছন্দের মানে কাউকে নিয়ে এখানে দল হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, আমার কাউকে পছন্দ হোক আর নাই হোক, আমি সেই কন্যাশ্রী পাচ্ছি, আমি স্বাস্থ্যসাথী পাচ্ছি, আমি লক্ষ্মী। সেটা তো সরকারের টাকা, সে তো আমরা মানে সকলে ট্যাক্স। সাঁতরাগাছি যে ওভারব্রিজ রেলওয়ে ব্রিজটা হয়েছে সেটাও ওনার দিয়ে করে দেওয়া। এবং এনারা যত বড় বড় কথা বলছে না, চুরির বিরুদ্ধে, স্ক্যামের বিরুদ্ধে, অ্যাকশন। দেখুন, আমাদেরকে যখন সিভিলাইজড কথা বলতে বলছেন, ওদেরকেও বারণ করুন যখন আমরা কথা বলছি। এরা বড় বড় চোর, এরা স্ক্যাম যত বড় বড় কথা বলছে। এখানে যখন ইলেকট্রাল বন্ডটা দেখা গেছে, ইলেকট্রাল বন্ডের স্ক্যামের কথা যখন মানুষের সামনে এসছে, তখন দেখা গেছে যে দলটা যে সবচেয়ে বেশি টাকা নিতে ধরা পড়েছে সেটা হলো বিজেপি। যে কোনো বেনামি ওষুধের কোম্পানি, কেউ 21 কোটি, কেউ 77 কোটি, কেউ 18 কোটি, এরকম এত টাকা করে এরা নিজের। সেই তালিকায় আপনারা আমরা নেই, আমরা অনেক পিছনে আছি। আছে সবচেয়ে বেশি ইলেকট্রাল বন্ড থেকে যারা নিয়েছে, সেখানের মধ্যে হচ্ছে কংগ্রেস, প্রথমে বিজেপি, তারপর কংগ্রেস হচ্ছে, যেখানে জোট করে কে। আচ্ছা, আমি আসার চেষ্টা করব যে বন্ডে উনি যে বলছেন
ইলেকট্রাল বন্ডে দেখুন বিজেপি আর তৃণমূল আছে, আর কেস কে করেছিল বামপন্থীরা। বামপন্থীরা দেখুন ওখানেও শূন্য, ওখানেও শূন্য। কিন্তু এমন কি ম্যাজিক হলো যার জন্য সব্যসাচীকে মানুষ ভোট দেবে? ভোট দেবে না। যদি রতিনবাবু জেতেন তাহলে দেখবেন পরের দিন তৃণমূলে। আবার যদি প্রসূনবাবু জেতেন, ওই বিজেপি বলে যে কি 400 পার, যদি কম থাকে প্রসূনবাবু। একসময় হাওড়াকে শিল্পের শহর বলা হতো। আপনারাও বেশ কয়েক বছর, মানে বেশ কয়েক যুগ বলা যেতে পারে, সেই সময় আপনারা সরকারে ছিলেন। কি হাওড়ার এই অবস্থা কেন হলো? মানে কলকাতার থেকেও পুরনো শহর হাওড়ার অবস্থা কেন? শিল্প তো করতে দিল না দিদি, শুয়ে কলকারখানার গেটগুলো আপনারা কলকারখানা যখন খোলা হচ্ছিল তখন আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর নতুন শিল্প হবে কোথায়? দুজনে জয়েন করে। আপনি ছবি দেখবেন যে ওই হাইওয়েতে এতদিন ধরে মাচা বেঁধে আমাদের বন্ধ করে রেখে দিয়েছিল, তাড়িয়ে দিল। বেশ কিছু কলকারখানার চাবি কলকারখানা হচ্ছে মালিক পক্ষের ওপরই আমরা যত ম্যাক্সিমাম আমাদের মালিক পক্ষরা বন্ধ করেছে তার নিজেদের স্বার্থে। বন্ধের কথা শুনুন, পশ্চিমবাংলার শিল্প নীতির ক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 1977 সালে যেদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল, সেদিন শিল্পে আমরা 2 নম্বর স্থানে ছিলাম। প্রথম মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে পশ্চিমবাংলা। বিকৃত অর্থনৈতিক পলিসি, বিকল্প অর্থনীতির নামে জঙ্গি আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন, ক্রমশ পেঁচাতে মিনি বাসের কন্ট্রাক্টরের মতো আমাদের পিছনের দিকে এগিয়ে যাওয়ার কথা যেমন মিনি বাসের কন্ট্রাক্টর বলে, বামপন্থের সময়ে আমাদের শিল্পকে পিছনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এই যে ভুল ভ্রান্ত চিন্তাভাবনা, আমরা মহারাষ্ট্র তো দূরের কথা, ক্রমশ পেঁচতে উড়িষ্যার পিছনে চলে গিয়েছি। তাই আজকের দিনে দাঁড়িয়ে যে শিল্পনীতি, এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় রাজনীতি। কিন্তু কেন্দ্রীয় সরকার বহুদিন, কেন্দ্রীয় সরকার বিজেপি রয়েছে। হাওড়ার জন্য কেন্দ্রীয় সরকার কি করে? কেন্দ্রীয় সরকার পার্টিকুলার কোনো অঞ্চলের জন্য বলতে পারে না। কেন্দ্রীয় করে পারে না, কেন পারে? করে এটার ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকার যে পলিসি, আপনাদের কাছে আসবো বলতেই চান না, রাজ্য সরকার যে পলিসি এখানে অ্যাপ্লাই করতে দেবে, তার বাইরে বেরিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করার কোনো অধিকারে নেই। তারা মিথ্যা কথা বলে এবং রাজনীতিতে পড়াশোনা না করে আসা মানুষজন, তাই জন্য তারা প্রকৃতপক্ষে অর্থনীতির বিষয়টা তারা পরিষ্কার করে বলতে পারে না। এদের যদি বলেন ভাই প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ড পজিটিভ হবে বা নেগেটিভ হবে, এই অর্থনীতির পড়াশোনা করে এসে ডিবেট করতে হয়। এখন আসলে তো অর্থনৈতিক শহর, মূর্খ রাজনীতিবিদদের দ্বারা এই ডিবেট কখনো সম্ভব নয়। এটার পরিবেশ। আচ্ছা উনি অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছে, খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। অবশ্যই। আমরা কোন দেশের নাগরিক? ভারতবর্ষ ইকোনমিক্যালি কোন জায়গায় বিলং করছেন সেটা জানেন? রাইট নাও 3rd পজিশন। ফার্স্ট USA, দেন চায়না, দেন ইন্ডিয়া। সেই দেশের নাগরিক, এটা উই আর প্রাউড। সেই জায়গাটা এই ভারতবর্ষ থেকে এই ভারতবর্ষে বিভিন্ন ব্যবসায়ীরা, আমি নাম করছি না, তাদেরকে নাকি এখানে পাওয়া যাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলছি, তাদেরকে নাকি বিদেশে ওনারা তো 15 বছর চালাচ্ছেন, ঠিক আছে? আমাদের 5 বছর একবার দেওয়ার কাজ করার সুযোগটা দিন না, তখন বিচার করবেন যে কে কাজ করছে কে কাজ করছে। কাজ করতে গেলে সাংসদই হতে হয়। কেন্দ্র থেকে যে টাকা আসছে সেটা কারুর ফান্ডে আসছে, সেটা হচ্ছে আমার অপোজিশন পার্টি। সেই অপোজিশন পার্টি চুরি আর দুর্নীতি করে শেষ করে দিচ্ছে। আচ্ছা আমি অনেকক্ষণ ধরে খুব সিরিয়াস একটা আলোচনা হয়ে যাচ্ছে, আমি চাইছিলাম না, কারণ সারাক্ষণ ওই রাজনৈতিক কচকচানি শুনছি, এখানে এসেও সেটাই হচ্ছে। আমি বলবো তোমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান কে আছো একটু হাত তোলো তো আগে। মোহনবাগান, সবাই মোহনবাগান। তো ইস্ট বেঙ্গল, তুমি তাহলে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে? হ্যাঁ অবশ্যই। মানে এটা কি করে, মানে আমি শুনেছি মানে পলিটিক্যাল পার্টি চেঞ্জ করা যায় কিন্তু পছন্দের ফুটবল ক্লাব চেঞ্জ করা যায় না, তুমি এটা করতে পারবে? পছন্দের ফুটবল ক্লাব তো চেঞ্জ করছি না, এখনো তো আমি বলছি না যে আমি ইস্ট বেঙ্গল থেকে শিফট করে মোহনবাগানে যাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, আমি তৃণমূল কংগ্রেসের ইডিওলজি ফলো করি, আমি সেই জন্য তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে বল দেবো। আচ্ছা ইডিওলজি, বাংলা থেকে যখন মোহনবাগান এসে যখন কোনো বাংলার ক্লাব যখন জেতে না, তখন আমাদেরও যতটা আনন্দ হয় ততটা মোহনবাগানদের আনন্দ হয়। এই মোহনবাগান এই কিছুদিন আগে লিগে ফাইনাল খেলে এসছে, আমরা তাদেরকে সাপোর্ট করি। এই যে পাশ থেকে কিন্তু মোহনবাগান এই রাজনৈতিক আলোচনার মধ্যেও কিন্তু এই একটা ফুটবলার, অর্জুন পুরস্কার সম্মানিত একটা ফুটবলার, তো ওনারাও যদি
মোহনবাগানকে মানছে, তো তৃণমূল কংগ্রেসকে ভোট। মোর কি বলছে? আমি প্রসুন্দার ভক্ত, অ্যাজ এ ফুটবলার প্রসুন্দার ভক্ত। প্রসুন্দা আমাকে আমার নামে চেনে, প্রসুন্দা আমাকে নাম। আপনারা তো রাগারাগি করছেন, ওখানে কিন্তু বলছে প্রসুন্দার ভক্ত, আমি ফুটবলার হিসেবে প্রসুন্দাকে পছন্দ করি। নিশ্চয়ই ভালো ফুটবলার, ওটা অনেক কাল আমাদের ভক্ত ছিলাম 1980 সালে প্রসূনবাবুর ফুটবলের ভক্ত ছিলাম, রাজনীতিবিদ প্রসূনবাবুর ভক্ত আমরা নই। আজকে হাওড়া জেলাতে সমস্ত বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে এবং হাওড়া জেলা ইন্ডাস্ট্রিগুলোতে দেখুন কারখানাগুলো চোখে দেখতে পাবেন কোথায় দাঁড়িয়ে আছে। আজকে দাঁড়িয়ে দেখুন, আজকে আমি আসবো হাওড়া জেলাতে শৈলেন মান্না থেকে সুদীপ চ্যাটার্জি, বিকাশ পাজি, এদের একটা ঐতিহ্য আছে ফুটবলের। সেই ফুটবলের ঐতিহ্যটা প্রসূনবাবু এদের সঙ্গে খেলেছেন। তাকে জিজ্ঞেস করুন কি অবস্থা করে ঝাড়গ্রাম জেলার। আজকে জয়েশপুকুরের মাঠ, ডুমুরজলা, হাওড়া সমস্ত জায়গাগুলো, ছোট বড় সমস্ত মাঠগুলো কোথায় আছে? কিছু কিছু মাঠ তো অবৈধভাবে প্রমোটারদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে তার বিরুদ্ধে কোথায় বলবেন আপনি? মোদিজি কিছুদিন আগেই বলে গেছেন হাওড়াকে আবার সেই শিল্পের শহরে ফিরিয়ে আনবেন। কি এমন ম্যাজিক করবেন বলে মনে হয়? দেখুন, শিল্পে প্রথম কথা হচ্ছে পলিসি। ভারতবর্ষ সরকার কখনো শিল্প পরিচালনা করে না। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, আমেরিকা হতে পারে, জার্মান হতে পারে, আমরা সেই সমস্ত দেশগুলোতে যদি উন্নত দেশ হয়ে উঠতে পারে, তাহলে সেই উন্নত দেশ কখনো শিল্প পরিচালনা করে না। মেকিং ইন্ডিয়া মানে হচ্ছে অর্থনীতিতে উন্নত তখনই হতে পারে যদি আমরা সেখানে যে লোকালি ভোকাল অর্থাৎ মেকিং ইন্ডিয়া কর্মসূচি, মুদ্রা লোন, আজকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ডেভেলপ করতে। উনি কিছু বলছেন বলুন, এক মিনিট। আজকে দাঁড়িয়ে 2014তে কে 90%, আপনারা যদি নিজেরাই না শুনেন উত্তর দেবেন কি করে? 2014তে দাঁড়িয়ে ভারতবর্ষের 98% মোবাইল ইলেকট্রনিক গেজেট বিদেশ থেকে আমদানি করা হতো। 2024-এ দাঁড়িয়ে 98% মোবাইল আজকে ভারতবর্ষের বুকে ইলেকট্রনিক গেজেট তৈরি হয়। তো এটাতে বোঝা যায় যে স্টার্ট আপ আর বুস্ট আপগুলো কীভাবে এগিয়েছে। তো আজকে $3.70 ট্রিলিয়ন অর্থনীতি, লার্জেস্ট ফিফথ অর্থনীতি। তো সেখানে আজকে এই প্রশ্নটা অবান্তর যে ভারতবর্ষের শিল্পায়ন বা শিল্প উন্নতি কীভাবে। হাওড়ার কথা বলছি, আমি শুধু হাওড়াতে আজকে যে স্ট্রাকচারের কথা বলে হলো, আজকে 9,000 একর জমি চাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আজকে উনি 1,000 একর জমিও দিতে পারেননি। এখানটা এয়ারপোর্ট করার কথা বলা হয়েছিল। আজকে হলদিয়ায় গভীর সমুদ্র বন্দরের কথা বলা হচ্ছে, সেটা দেননি। আজকে এখনও কুচবিহারের বুকে কানেক্টিং রোড বাকি পড়ে আছে, প্রায় 160 কিলোমিটার জমিই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে যদি এটা হয়, তো আজকে রেলওয়ে ব্রড রাস্তা তৈরি করবে, সেখানে কলকাতা থেকে বন্দে ভারতের যে ব্যবস্থাগুলো হচ্ছে তার জন্য জমি দিতে পারছে না। তো ঘটনা হচ্ছে এই যে পরিস্থিতিতে উন্নয়নটা করবেন কী করে? এরপরেও এতটা অসহযোগিতার পরেও আজকে দেউচা পাঁচামিতে 21 কোটি টন কয়লা ব্লক। আচ্ছা, দেউচা পাঁচামি নিয়ে কথা বলছে, আমি তোমায় প্রশ্ন করব। সব্যসাচী ভালো কবিতা বলেন। আমরা দেখেছি রাজনীতির ক্ষেত্রে শিক্ষা দুর্নীতি মামলায় তিনি অনেক বড় ভূমিকা পালন করেছেন। তাহলে সেক্ষেত্রে কি মনে হয় সংগঠন কি স্ট্রাকচারে, তুমি তো খুব তরুণ প্রজন্ম, সেই স্ট্রাকচার কিভাবে তোমরা এগিয়ে সামনে দেখছো? দেখুন, প্রথমত যিনি রাজনীতিতে আসছেন, ঠিক আছে, তিনি ফুটবলার না তিনি ক্রিকেটার সেটা দ্বিতীয়। প্রথমত তিনি কতটা মানুষের সাথে সংযোগ রক্ষা করতে পারছেন, কতটা মানুষের জন্য কাজ করতে পারছেন। তিনি ইন্ডিয়ার জন্য খেলে এসছেন না অস্ট্রেলিয়ার জন্য খেলে এসছে, সেটা কিন্তু দ্বিতীয়, সেকেন্ডারি অপশান। ফার্স্ট অপশান কতটা কাজ করেছেন। আর তৃণমূলের আমলে উন্নয়ন হয়নি এটা ভুল কথা, সেটা তৃণমূল কেন্দ্রিক উন্নয়ন হয়েছে। কারণ আজকে একটা কাউন্সিলর যে পয়সা মাইনে পায়, আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানা নেই, তিনি আজকে 50 লাখ টাকার এন্ডেভার চড়ে ঘুরছেন। তো কতটা তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। তো সেটা যদি সৎপথে তারা ইনকাম করতেন, একটা কেরিয়ারে একটা 50 লাখ টাকার বা 2 কোটি টাকার গাড়ি চাপা সেটা খুব একটা সহজলভ্য। আচ্ছা, সরাসরি তৃণমূলের আমি জিজ্ঞাসা করব, কেন মানুষ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? খুব ছোট্ট করে যদি মানুষ হয়েছে বললাম 42টা সিটেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দল কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, দলের মধ্যে থাকা প্রার্থী কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই 42টা সিটে ভোট হবে। এবং সর্বোপরি আমি ওদেরকে প্রশ্ন করব, কিছুদিন আগে রামনবমী গেছে, হাতে অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে এবং সেই মিছিলে যে পতাকা ব্যবহার করা হচ্ছে সেই পতাকাই পরের দিন বিজেপি প্রার্থী প্রসূন ব্যানার্জির প্রচারে ব্যবহার করা হয়। এই যে উত্তেজনা, এটা কোনোভাবেই আমরা শান্ত করতে পারবো না। ভোটের দিন যত এগিয়ে আসছে, আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, উত্তেজনার পারদ ততই বাড়ছে। একই এলাকার প্রতি মানুষ কিন্তু রাজনৈতিক ভিন্ন মতামতে ভাগ হয়ে গিয়েছেন। বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।